কারো স্মৃতি ভুলতে হলেও কিছুটা সময় লাগে, নিজেকে ঘুম পাড়াতে হলেও কিছুটা সময় লাগে। মানুষকে ভুলে যাওয়া এতটাও সহজ কাজ না। মনকে বোঝানোর জন্য হলেও অনেকটা সময় লাগে। যেই মানুষটা নিজের এতটা প্রিয় ছিল, হঠাৎ করে সেই মানুষটা ছেড়ে চলে গেলে নিজেকে বিশ্বাস করাতে হলেও কিছুটা সময় লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা এন্ড শাহিন ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিন ঘুম থেকে উঠে রুটি বানানো, ওটা হচ্ছে আমার প্রতিদিনেরই কাজ। তো আজকে হচ্ছে আমার অনেক বেশি জ্বর ঠান্ডা ছিল, তো এই জন্য হচ্ছে মা বলতেছিল দে আমি রুটি বানিয়ে দেই। তো তারপর হচ্ছে আমি অনেকগুলো আলু কেটে নিলাম, উনি হচ্ছে রুটি বানাবে। তো আমাদের হয়েছে কি, এই মাসের জন্য যে আটাগুলো আনা হয়েছিল ওইগুলো যদি গরম পানি দিয়ে হচ্ছে গুলে বানাই তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। আর এরকম কাই গুলে ওই যে আটার রুটি যেরকম করে বানানো হয় ওই রকম করে বানালে নরম থাকে। তো এই জন্য হচ্ছে মা ওই রকম করে বানাচ্ছিল। আর এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, অনেকগুলো আলু কেটে নিয়েছি। আমার হচ্ছে আলু ভাজি দিয়ে রুটির চাইতে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, যাতে দুপুরবেলা থাকে ভাত দিয়েও খেতে পারি। এই জন্য হচ্ছে একটু বেশি করে আলু ভাজিটা করে নিলাম। তো আমি হচ্ছে কয়টা রুটি বেললাম, এরপর হচ্ছে মা বাকি রুটিগুলো হচ্ছে বেলে নিতেছে। এক পাশে উনি নিচে বসে বেলতেছে আর ওই পাশে হচ্ছে আমি নিয়ে ছেঁকে নিব। তো আমি রুটি বানালে দেখা যায় যে দাঁড়িয়ে বানিয়ে ফেলি, কিচেনের ওপরে সেলফের তাকের উপরে নিয়ে আমি বানিয়ে ফেলে আর কি। কিন্তু মা বানালে নিচে বসে বানায়। এই তো আমি কুলাতে করে এনে এই পাশে হচ্ছে রুটিগুলো ছেঁকে নিতেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আগে থেকে দেখতেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। এই তো এখন হচ্ছে সবার আগে রুটিটা বাবাকে দিয়ে আসলাম। প্রথম 3টা রুটি ছেঁকেই তারপর হচ্ছে বাটিতে ভাজি নিয়ে আমার শ্বশুর আব্বুকে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য হচ্ছে ফুচকা এনেছিল। তো ও জানে আমি ফুচকা, চটপটি, হালিম এগুলো অনেক বেশি পছন্দ করি, বেলপুরি। তো কোথাও গেলে আমার জন্য হচ্ছে 2টা হলেও বেলপুরি নিয়ে আসে। আর জানে আমি এখন এগুলো খুব কম খাওয়ার চেষ্টা করি, খাই না। তো দেখা যায় যে মাঝে মধ্যে নিয়ে চলে আসেন, আর নিয়ে চলে আসলে কিন্তু আর নিজেকে কন্ট্রোল করা যায় না। তো ফুচকাগুলো অনেক ছোট ছোট ছিল, ছোট ফুচকা। তো এ তো আমি হচ্ছে টক পানি দিয়ে, কিন্তু ফুচকা না নিয়ে আসলে দেখা যায় যে বেশিরভাগই একদম নরম হয়ে যায়। দোকানে বসে খেলে যেরকম মচমচাটা খাওয়া যায়, কিন্তু বাসায় নিয়ে আসতে আসতে হয়তো দেখা যায় কোনো কাজে গিয়েছে বা কোনো বাজারে গিয়েছে, বা পুরুষ মানুষ তো এমনি তো বাহিরে চলে যায়, ঘরে কম থাকে। তো আসার সময় হয়তো বা নিয়ে আসে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে একদম আর পোতায়া যায়। তো আজকে মাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মা কি রান্না করব, উনি বলতেছিল যে ওই যে কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গরুর মাংসের যে ছাডি বিক্রি করে ওইগুলা কিনে আনছিলাম। তো সেখান থেকে বলেছিলাম না যে 1 ভাগ রান্না করেছি, আরও 4 ভাগ রেখেছি। তো সেখান থেকে হচ্ছে 1 প্যাকেট বের করে নিলাম। তো মা বলতেছিল মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। তো আজকে হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা বলি। প্রথমে হচ্ছে আমি মুগ ডালটা ভালো করে ভাজি করে নিলাম, মানে ভেজে নিলাম। অনেকে মুগ ডাল একসাথে বাজার থেকে আনার পর ভেজে বয়ামে রেখে দেয়, কিন্তু আমি যখন রান্না করি তখনই ভেজে নেই। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে হচ্ছে গরম মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরের গুঁড়াটা সবসময় হচ্ছে গরুর মাংস রান্না করার পরে দেই। আবার অনেক সময় দেখা যায় যে যতটুকু পরিমাণে জিরার গুঁড়া দিব তার অর্ধেকটা হচ্ছে কষানোর সময় মশলার মধ্যে দিয়ে দেই, আর অর্ধেকটা হচ্ছে তরকারি হয়ে এলে উপর দিয়ে দিই। এই তো আমি হচ্ছে এখন গোস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কখনো গরু মাংসের সাডি খেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের কাছে তো খেতে ভালোই লাগে, করকরা হাড্ডি গুটি থাকে। আর আমার হচ্ছে সলিড পিস থেকে একটু হাড় চর্বিওয়ালা মাংসই বেশি পছন্দ। আর গরুর মাংস তো আমাদের পরিবারের সবারই অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমার শ্বশুর বাবা, উনি হচ্ছে গরুর মাংস 1 পিস মাংস দিলেই হচ্ছে উনি পেট ভরে ভাত খেতে পারে। তো এই তো আজকে
একটাই তরকারি রান্না করতেছি। আর ওই যে 2 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মধ্যবিত্তের সংসারে এখন 1000 টাকা দিয়ে আর ব্যাগ ভর্তি বাজার সম্ভব হয় না। একটা সময় ছিল যখন 1000 টাকা নিয়ে বাজারে গেলে মাছ, মাংস, শাক, সবজি, ফল টল এগুলো সব কিছুই আনা যেত। তো আপনাদের কাছে ড্রাগন ফলটা খেতে কেমন লাগে আমি জানি না। তো আমার কাছে মানে অনেক দিন আগে হচ্ছে প্রায় 4 বছর আগে যখন আমার মেয়ে আমার গর্ভে ছিল, তখন হচ্ছে আমার এত বেশি ক্রেভিং উঠছিল এই ড্রাগন ফল খাওয়ার জন্য। তারপর তো আর খাওয়া হয়নি। তারপর যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ওই হসপিটালের নিচে তো বিভিন্ন রকমের ফল টল বিক্রি করে, সেখান থেকে হচ্ছে ড্রাগন ফল এনে দিছিল। খেয়েছিলাম, আমার কাছে এত বিরক্তকর মনে হয়েছে, আমার কাছে এই ফলটা মানে কেমন জানি লাগে, না না মিষ্টি, না টক, না পানসা, কোনো ফ্লেভার নাই আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে আবার অনেক দিন পর মন চাইলো যে 2টা ড্রাগন ফল কিনে আনলাম। ওই দিন তো শেয়ার করেছিলাম যে 2টা ড্রাগন ফল এনেছিলাম। 2টা ড্রাগন ফলই হচ্ছে হাফ কেজি হয়েছিল। 2টা আঙ্গুর আনছিলাম আর 1 সোপা হচ্ছে 1 সোপা আঙ্গুর আনছিলাম আর 2টা কমলা আনছিলাম। তো কমলাগুলো খেয়ে ফেলছি সবাই মিলে। তো এখন হচ্ছে ড্রাগন ফল কেটে নিলাম, খাচ্ছি। তো সবাইকে, মাকে দিলাম, বাবাকে দিলাম, আপনাদের ভাইয়াকে দিলাম। তারা কেউ হচ্ছে ড্রাগন ফল খাবে না, তাদের কাছে নাকি এটা খেতে মজা লাগে না, বীজ দাঁতের নিচে বীজ পড়ে। তো বলতেছে এটা এত বেমজা, আমরা খাইতাম না। তো কি করব, টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, এখন কি আমি ফেলে দিব নাকি? তো ড্রাগন ফলগুলো খেয়ে নিচ্ছিলাম বিকেলবেলা। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফল খেতে খেতে। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।